খেলা চলছে বিশ্বজুড়ে। শুধু ক্রিকেট ফুটবল ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। দর্শক, আজকের এখন মাঠের আয়োজনে সবাইকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি আরিফুল ইসলাম সাহাব। এশিয়ান কাপ নিয়েও আমরা কথা বলবো, একই সঙ্গে কথা বলবো অ্যাশেজ নিয়ে, কথা হবে বিপিএল নিয়ে, এবং এর সকল বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু এখন ক্রিকেট। আর আজকে আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন সেকান্দার আলী ভাই, সিনিয়র ক্রীড়া সাংবাদিক। স্বাগত আপনাকে এখন মাঠের আয়োজনে। অনেকগুলো বিষয় রয়েছে আজকে, একই সঙ্গে অনেকগুলো খেলা চলমান। ক্রীড়া সাংবাদিক হিসেবে নিশ্চয়ই ব্যস্ত সময় পার করছেন, এবং এই মৌসুমটা আসলে আসলে কেমন লাগে সেটা একটু ক্রীড়া সাংবাদিক হিসেবে আপনার কেমন লাগে সেই অভিজ্ঞতাটা জানতে চাই। উইন্টার মানে হচ্ছে আপনার স্পোর্টসের রমরমা একটা প্রদর্শনী। সেই প্রদর্শনী উপভোগ করতে যেমন ভালো লাগে, তেমনি কাভার করতেও ভালো লাগে। আপনার খেলাগুলো দেখবেন যে এদিকে অ্যাশেজ শুরু হয়, এদিকে সাবকন্টিনেন্টে যেসব দল রয়েছে তারা প্রত্যেক ক্রিকেটের তো একটা বিরাট মৌসুম, তার সঙ্গে সঙ্গে অন্য যা ফুটবল বলেন বা অন্য খেলাগুলো রয়েছেন সেইগুলো খুব ভালোভাবে চলে। ইউরোপে একটু ভাটা পড়ে অনেক জায়গায়, বা যেসব দেশে আইস স্নোফল হয় সেসব দেশে একটু হয়তো ভাটা পড়ে, কিন্তু এই যে গরমের দেশ বা নাতিশীতোষ্ণ অঞ্চল সেসব জায়গায় কিন্তু খেলা প্রচুর হয়। সব খেলা অ্যাট এ টাইম আপনার মাঠে করে। দেখেন কাবাডি বিশ্বকাপ হচ্ছে বাংলাদেশে নারীদের জন্য, যেটা আবার ধরেন এখানে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ হচ্ছে, এই 2 দিন আগেই ফুটবল গেল। তো এইগুলি সব রোমাঞ্চ একটা বিষয়। হয়তো আপনার সবগুলি একসঙ্গে দেখতে পারবেন না, কিন্তু আপনার যে ফলো করা, এই যে একটা পর একটা রোমাঞ্চ আপনাকে উপহার দিচ্ছে। বিশেষ করে আপনি যদি দেখেন গত রাইজিং স্টার যে এশিয়া কাপের ম্যাচটা খেললো সেমিফাইনাল বাংলাদেশ, ওটা তো আপনাকে নাবিশ্বাস করে ফেলেছিল, তুলে দিয়েছিল যে হার্টবিট বাড়িয়ে দেওয়া। সেটা এগুলো কাভার করতে প্রসঙ্গে নিশ্চয়ই আসবো। তবে এই যে নানা ব্যস্ততার মাঝে অনেক রেকর্ড হয়, অনেক পরিসংখ্যান হয়, যেই পরিসংখ্যানগুলোতে সবসময় আমরা মাঠে থাকতে পারি না, সেই আক্ষেপটাও নিশ্চয়ই আমাদের থাকে। একই সঙ্গে নিজের দেশ যখন ভালো খেলে তখন নিঃসন্দেহে ভালো লাগে। মুশফিকুর রহিম ইতিহাসের মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১৭তম টেস্টের 2 ইনিংসে ৫০ ইনিংস খেলার গৌরব অর্জন করলেন, ইতিহাস গড়লেন, মাইল ফলক গড়লেন। সেই প্রসঙ্গে আমরা আসবো, তবে তার আগে একটা প্রসঙ্গে আসতে চাই, কারণ মাত্রই তাইজুল ইসলাম তিনি সাকিবকে টপকে টেস্টে সবচেয়ে বেশি টেস্ট উইকেটের মালিক হয়েছেন দেশের পক্ষে, ২৪৭টা টেস্ট উইকেট। এর আগের প্রথম ইনিংসে আমরা দেখেছিলাম তিনি সাকিবকে ছুঁয়েছেন। তাইজুলের এই অ্যাচিভমেন্টটা নিয়ে আপনি বলবেন। গতকাল তাইজুলের সঙ্গে কথা হচ্ছিল, তিনি যখন আপনার প্রেস কনফারেন্স শেষ করলেন তার সঙ্গে সঙ্গে হেঁটে ড্রেসিং রুমের কাছে পর্যন্ত গিয়েছিলাম। তখন যেটা হয়েছিল, তাকে বলেছিলাম যে আপনি আগামীকাল সকালে প্রথম কাজ হবে আপনার একটা উইকেট নেওয়া। তিনি তখন বলছিলেন যে ইনশাল্লাহ। তো এই ইনশাল্লাহ তিনি এটার জন্য কেভিং খুব মুখে ছিলেন এরকম একটা কিছু। যেই পরিসংখ্যান নিয়ে তিনি এই কথাটা প্রেস বক্সে এসে বলছিলেন, সেই পরিসংখ্যানটা আমরা একটু এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সাকিব আল হাসান তিনি ৭১ ম্যাচে ১২১ ইনিংসে ২৪৬ উইকেট নিয়েছিলেন, এবং সেখানে তার সেরা বোলিং ফিগার যেটা, সেটা হচ্ছে ৩৬ রানে 7 উইকেট, এবং 5 উইকেট নিয়েছেন তিনি 19 বার, 10 উইকেট নিয়েছেন 2 বার। সেখানে যদি তুলনামূলকভাবে আমরা তাইজুলকে দেখি, তুলনামূলক কম ম্যাচ খেলেছেন, মাত্র ৫৭ ম্যাচে 101 ইনিংসে ২৪৬ উইকেট ছিল তার আজকের এই দ্বিতীয় ইনিংসের আগে, এবং আজকে অলরেডি তিনি 1টি উইকেট নিয়ে ফেলেছেন, সাকিবকে ছাড়িয়ে গেছেন। 39 রানে 8 উইকেট তার সেরা বোলিং ফিগার, এবং 17 বার তিনি 5 উইকেট নিয়েছেন। সাকিবের সমান 2 বার তার 10 উইকেটও রয়েছে। তো সাকিব আল হাসানকে তো আমরা অন্য উচ্চতায় মাপি। আপনি যখন ক্রীড়াঙ্গনের কথা বলেন, ক্রিকেটের কথা বলেন, তাইজুল ইসলামকে আপনি কোন জায়গায় দেখেন? তাইজুল ইসলাম ধরেন উনি তো একজন নিখাত বোলার এবং স্পিনার। স্পিন দিয়ে ওনার ক্যারিয়ার শুরু হয়েছে দুর্দান্তভাবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার অভিষেক, সেখানে হাতুরু সিংহে প্রথম কোচ ছিলেন বাংলাদেশের ওই সময়, জাস্ট হোমে সিরিজ শেষ করে ওখানে গিয়েছিলেন। সেখানে তার অভিষেকে কিন্তু 5 উইকেট নিয়েছিলেন। সেই জায়গা থেকে তাইজুল তার জাতটা চিনিয়েছিলেন। তিনি যে এসছেন এখানে ডমিনেট করার জন্য, সাকিব থাকার কারণে লিডিং রোলটা তিনি সবসময় পাননি, ম্যাক্সিমাম সময় পাননি। সাকিব অল রাউন্ড পারফরমেন্স দিয়ে, বোলিং দিয়ে পাদপ্রদীপের সব আলু কেড়ে নিতেন, কারণ যে দলে সাকিব থাকেন সেই দলে অন্যদের ফোকাসে আসার সুযোগটা কম থাকে। তবে এখন ২০১৭ সাল থেকে সাকিব যখন একটু একটু করে টেস্ট থেকে দূরে থাকতে শুরু করলেন, তখন তাইজুল ইসলাম আস্তে আস্তে তার সামনের দিকে চলে আসলেন, লিডিং রোলটা তিনি নিতে শুরু করলেন। আর তখন থেকেই তাইজুল কিন্তু একটা ফোকাসে আসছেন। এখন কথা হচ্ছে অনেকেই মাইন্ড করে, বা তিনিও হয়তো অনেক সময় মাইন্ড করেন যে সাকিবের সঙ্গে কম্পেয়ার, যখন আপনার একজন সিনিয়র বেটার অবস্থান তৈরি করে যাবে, তাকে বিট করার আগ পর্যন্ত এরকম আলোচনা আসবেই। আজকে যখন সাকিবকে বিট করে আপনি এগিয়ে গেলেন, তখনও সাকিব আলোচনা থাকবে, সাকিবকে বিট করেছেন, এই কথাটা আসবেই। আবার যখন আপনি লিডিং একেবারে
মানে নিজেকে ব্রেক করতে থাকবেন, অর্থাৎ আপনি আপনাকে ভেঙে চুরে নতুন করে রেকর্ডের দিকে এগিয়ে যাবেন, তখন শুধু আপনাকেই তুলনা করা হবে অন্য কোনো দেশের অন্য কোনো তারকার সঙ্গে। একটু ছোট্ট করে অ্যাড করতে চাই যে তাইজুল ইসলাম যখনই প্রেস কনফারেন্সে আসেন তখনই তাকে একটা প্রশ্নের সম্মুখীন হতে হয় যে তাইজুল ইসলাম আপনি আপনার যে পরিসংখ্যান সেই অনুযায়ী অনেক বেশি আন্ডাররেটেড কিনা, এবং সেটার উত্তরে তিনি বিভিন্ন সময় বিভিন্ন রকম করে দিয়েছেন। আপনার কাছে কি মনে হয় তাইজুল ইসলাম আন্ডাররেটেড? দেখুন, এই যে বিষয়গুলো এগুলি তো তখন মিডিয়া বা আমরা যারা প্রশ্ন করি তখন তিনি হয়তো বিব্রত হন। কোনো কোনো সময় স্পার্কিং আমরা দেখেছি যে তিনি আউটবাস্ট করেছেন, চিটাগংয়ে দেশে আউটবাস্ট করতে। তবে এটা হচ্ছে কি, উনি এটা কি স্পোর্টিংলি নিলে ভালো হবে, কারণ ওনাকে যে জায়গায় উপস্থাপন করা হবে সেই জায়গায় তিনি তো আসলে সবসময় যখন ভালো করেন তখন তার সেটাকে প্রেজেন্ট করা হয় খুব ভালোভাবে। এই কোশ্চেনগুলো অ্যারাইজ করা হয় বাইরে থেকে, যখন সোশ্যাল মিডিয়াতে কেউ কেউ আমাদের সাবেক ক্রিকেটারদের কেউ কেউ লিখেছেন বা লেখেন, তখন কিন্তু এটা ওই মিডিয়া ওইটাকে পিক করে কোশ্চেনটা করে। আদারওয়াইজ যদি সাবেক ক্রিকেটার এটা উস্কে না দেন তাহলে কিন্তু এটা মিডিয়া খামাক্ষা এটা তৈরি করবে না। তবে তাইজুল আন্ডার রেটেড নয়, আমি এই কারণে বলবো যে মিডিয়া কিন্তু তাকে কখনো আন্ডার রেটেড হিসেবে উপস্থাপন করেনি। তিনি যখন পারফর্ম করেছেন তখন তাকে সেভাবে উপস্থাপন করেছেন। আর যেটা হচ্ছে উনি 5 উইকেট পেলে তাকে সেইভাবেই দেন। আর একটা অ্যাপিয়ারেন্স অনেক ব্যাপার থাকে, যেমন সবাই তো একরকম হয় না। একটা দলে 9 জন খেলে, সবাই বিজ্ঞাপনের মার্কেট কিংবা আপনার এন্ডোর্সমেন্টের জায়গায় কিন্তু একরকম হয় না। সাকিব যেভাবে মার্কেট দখল করে রাখতেন, তামিম ইকবাল যেভাবে গুরুত্ব পেতেন, সেই রকম গুরুত্ব কিন্তু মুশফিকুর রহমান পাননি। তিনি তো ক্রিকেটার হিসেবে কম বড় নন। সো এই ব্যাপারগুলি থাকবে, এই ব্যাপারগুলি থাকলেও এটাকে মেনে নিয়েই আপনাকে খেলতে হবে। বাট অভিনন্দন তাইজুলকে। যখন সাকিব এবং তাইজুলের প্রসঙ্গটা আসলো, ঠিক এই সময় আমার মনে হলো যে মতিয়া মুরলীধরন, রঙ্গনা হেরাত, শেন ওয়ার্ন, স্টুয়ার্ট ম্যাকগিল। শেন ওয়ার্নের সময় স্টুয়ার্ট ম্যাকগিল কিন্তু অনেকটা আড়ালেই থেকেছেন, ইভেন তার ক্যারিয়ারটাও খুব বেশি বড় হয়নি। রঙ্গনা হেরাত সুযোগ পেলেন যখন মতিয়া মুরলীধরন অবসর নিলেন সেই সময়টাই। সেই তুলনায় কি মানে সেই জোড়াতেই আসলে তাইজুল এবং সাকিবকে আপনি দেখেন কিনা? রঙ্গনা হেরাতের ভালো একটা উদাহরণ। গতকালকে এটাই কথা বলছিলেন বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম, বলছিলেন যে হেরাতের মতো। তো তাইজুলে আসলে হেরাতের মতোই ভাগ্য, কারণ হেরাতও কিন্তু এরকম শ্যাডোতে ছিলেন। শ্যাডো থেকে বেরিয়ে এসে যখন তিনি পারফর্ম করলেন তখন খুব সময় ছিল না ওনার হাতে। তবে তারপরও 400 উইকেট ক্যারি করা একজন বোলার, একজন স্পিনার, এটা কিন্তু কম না টেস্টে। তো সেই জায়গা থেকে রঙ্গনা হেরাতের সঙ্গে তাইজুলের কিছুটা মিল রয়েছে। তবে তাইজুল আশা করি বাংলাদেশকে যেভাবে লিড দিচ্ছেন, এখন যদি নতুন হাসান মুরাদ এসে তাকে পুশ না করে সরিয়ে না দেয়, তাহলে আমার ধারণা তাইজুল হয়তো 350-400 উইকেট পেতে পারেন। আর যদি হাসান মুরাদ পুশ করেন, কারণ হাসান মুরাদের ডেলিভারিগুলি কিন্তু আপনার ভালো, তিনি কিন্তু স্পিন করাতে পারেন নর্মাল যে কোনো কন্ডিশনে। যখন একজন বোলার স্পিনার স্পিন করাতে পারেন তখন অ্যাডেড অ্যাডভান্টেজ থাকে তার। দলে চান্স পাওয়ার ক্ষেত্রে তিনি হয়তো সামনে সুযোগ পাবেন, বিদেশি খেলার ক্ষেত্রে বিশেষ করে, বা একদম ব্যাটিং ট্র্যাকে খেলার সুযোগ তিনি বেশি পাবেন। তো সেই ক্ষেত্রে আমি মাত্র তো এসছেন, দুজনের মধ্যে কম্পিটিশন হবে, এই কম্পিটিশনে যে জিতে যাবেন তিনি আসলে খেলবেন। আমি আশা করব তাইজুল তার কম্পিটিশন লেভেলটা বাড়িয়ে দেবেন এবং তিনি তার জায়গা ধরে রেখে তিনি 400 উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করবেন। হোয়াট অ্যাবাউট মুশফিকস অ্যাচিভমেন্ট? ইটস অসম। কারণ হচ্ছে আপনি যদি চিন্তা করেন, 100তম ম্যাচ, 100তম টেস্টে একটা শতক দিয়ে তিনি উদযাপন করতে পেরেছেন, এটা তো একটা বড় ব্যাপার। এমনিতেই বাংলাদেশের টেস্ট ক্রিকেট খুব বেশি খেলে না, 2 টেস্টের, এখন চ্যাম্পিয়নশিপ থাকার কারণে 2 টেস্টের সিরিজ খেলে। আপনার ইন্ডিয়া, পাকিস্তান কিংবা অন্য দেশগুলো 3-4 এরকম টেস্টের সিরিজও খেলে, কিন্তু বাংলাদেশের সেই সৌভাগ্য হয় না, কারণ এখান থেকে ভায়াবেল না। বেশি টেস্ট আয়োজন করতে গেলে ভায়াবেল হতে হবে। আর একটা জিনিস হচ্ছে, বাংলাদেশ ওই মানেরও খেলছে না, যে কারণে আপনাকে 4 টেস্টের সিরিজ আপনাকে বিদেশে অ্যাওয়ে সিরিজ খেলতে যাবেন, কিংবা কেউ এখানে এসে খেলবে আপনার সঙ্গে 4টা। তবে যে সময় বাংলাদেশ এই জায়গায় পৌঁছাবে তখন দেখবেন অন্যরা 10-12 বছরের মধ্যে শেষ করে এরকম অ্যাচিভ করবে। তবে 100 টেস্ট খেলেছেন, এই জন্য মুশফিককে অভিনন্দন। সেঞ্চুরি করেছেন সেজন্য অভিনন্দন, এবং আজকে যে সেকেন্ড ইনিংসে 50 করেছেন সেজন্য তাকে অভিনন্দন। কারণ তিনি যে মাইলস্টোনটা সেট করে যাচ্ছেন, এটা অন্যদের জন্য ইন্সপায়ারেশন, এবং অন্যদের এই বর্ডার লাইনটা ক্রস করতে হলে কী পরিমাণে পরিশ্রম করতে হবে সেটা তারা এখন বুঝতে পারবেন। মুশফিককে নিয়ে আরও কথা হবে, তবে এই মুহূর্তে একটা ছোট্ট বিরতির সময় হয়ে এলো। এখন মাঠের এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন মাঠে। এখন ক্রিকেট নিয়ে আলোচনা করছিলাম, এবং আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন সেকান্দার আলী, সিনিয়র ক্রীড়া সাংবাদিক। আলোচনা করছিলাম মুশফিককে নিয়ে। মুশফিকের অ্যাচিভমেন্ট বা অর্জন, এই খাতাগুলো মুশফিকের মতো করে পরিসংখ্যানগুলো সাজিয়েছেন তার নিজের ব্যাটে,
তার ব্যাট কথা বলেছে, কথা বলিয়েছেন তিনি। তবে আপনার কি কোনোভাবে মনে হয় এই যে বিশ্বেরই মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্টে দুটোতেই ৫০ ইনিংস খেললেন, মুশফিককে নিয়ে কি খুব বেশি লেখালেখি হচ্ছে বৈশ্বিক যে ক্রীড়াঙ্গন বা বৈশ্বিক ক্রিকেটে, যেটা অন্য কোনো দেশের অন্য কোনো প্লেয়ার করলে হয়তো বা ভারতের কিংবা ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার যদি কেউ করতো সেটা নিয়ে আসলে অনেক বেশি কথাবার্তা হতো, সেই জায়গায় কি আসলে বাংলাদেশি প্লেয়ার জন্যই কি পিছিয়ে মুশফিক? না, মুশফিককে পিছিয়ে না, মুশফিককে নিয়ে কিন্তু যথেষ্ট যে পরিমাণ প্রচারণা দেওয়া হয়েছে এবং তিনি যে পরিমাণ প্রচার পেয়েছেন, যে পরিমাণ সম্মান পেয়েছেন, এটা তিনি প্রাপ্য। এবং বাংলাদেশ কিন্তু কোনো ক্ষেত্রেই, বাংলাদেশের মিডিয়া বলেন কিংবা অন্য বিসিবি বলেন, যাই করেছে খুবই খুবই যৌক্তিক এবং সেটা যথেষ্ট কিন্তু তার জন্য। তিনি যদি মনে করেন যে, বা কেউ যদি মনে করে কম হয়ে গিয়েছে, ভারত কিংবা অস্ট্রেলিয়াতে হলে এটা বেশি হতো বা ইংল্যান্ডে হলে একটু বেশি হতো, আমি তা মনে করি না। কারণ মুশফিকের যখন 99তম টেস্ট খেলেন সিলেটে, ওই সময় থেকে, তার আগে থেকে কিন্তু এই আওয়াজটা রয়েছে। শুধু তাই না, এই সিরিজে যে তার 100তম টেস্ট হবে সেটা নিয়ে অনেক দিন আগে থেকে আপনার এই আলোচনাটা এসেছে। আর যেটা বললেন সেটা এইরকম ক্রিকেটীয় বিষয়গুলোতে যারা কখনো মাইল ফলক পায় কিংবা অ্যাচিভ করে, সেই সব ক্ষেত্রে ইংল্যান্ড আর ইন্ডিয়ায় কিন্তু সবচেয়ে বেশি প্রচার হয়। আর বাংলাদেশে কিন্তু অন্য অস্ট্রেলিয়া কিংবা সাউথ আফ্রিকা ওইসব দেশগুলিতে দেখেন, নিউজিল্যান্ডে তারা আসলে প্রচারটাই ওইরকম পায় না, বরঞ্চ আমরাই ওদের প্রচারটা বেশি করি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে মুশফিক যেহেতু আমাদের প্রথম, এই প্রথমের যে কোনো প্রথমের কিন্তু একটা সেলিব্রেশন আলাদা থাকে, ইমোশন আলাদা থাকে। তো এই প্রথমের জন্য মুশফিককে এই ধন্যবাদ দেওয়াই যেতে পারে, কারণ তিনি এই যা কিছু হয়েছে সব কিছুর প্রাপ্য ছিলেন। এই প্রাপ্যটা তাকে আবারও সাধুবাদ জানাই, তাকে অভিনন্দন জানাই। তিনি যে 20 বছর ধরে টেস্ট ক্রিকেটের প্রতি মনোযোগ দিয়ে খেলে যাচ্ছেন, এই যে নিজের ত্যাগ স্বীকার করছেন। তিনি বলেছেন যে বোরিং পার্সন আমি, তো বোরিং পার্সন, এরকম বোরিং পার্সন আরও অন্তত 20 জন তৈরি হোক বাংলাদেশে। আমি চাইবো যে বাংলাদেশের ক্রিকেট সমৃদ্ধ হোক এবং বিশ্ব লেভেলে বাংলাদেশকে অনেক উপরে নিয়ে যাবেন। বাংলাদেশ ক্রিকেটের সমৃদ্ধির কথা বলছিলেন, মুশফিকরা ডেফিনেটলি সেই জায়গায় অগ্রজের ভূমিকায় আছেন। এখন বাংলাদেশ ক্রিকেটকেই পথ দেখাচ্ছেন, আর এই পথ যারা অনুসরণ করছেন তারা এই মুহূর্তে রাইজিং স্টার এশিয়ান কাপে রয়েছেন এবং সেখানে ভারতকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ এ দল, এবং সেই দলটাকে আকবর আলীরা নেতৃত্ব দিচ্ছেন। আমরা এই তাদের যেই পুরো যাত্রাটা রাইজিং স্টার এশিয়ান কাপে, সেই যাত্রাটা একটু দেখে নিব এবং সেই যাত্রাটাই যেভাবে পরপর এসেছে, প্রথমে বাংলাদেশেরটা আমরা দেখে নিতে চাই। বাংলাদেশের কথা যদি বলি, এখন পর্যন্ত তারা যেই কয়েকটা ম্যাচ খেলেছে, মাত্র একটি ম্যাচে হেরেছিল। বিশেষ করে আমি যদি গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত বলি, হংকংয়ের বিপক্ষে 8 উইকেটে জয় পেয়েছে, সেখানে হাবিবুর রহমান দারুণ একটা ইনিংস খেলেছেন। আফগানিস্তানের বিপক্ষে 8 উইকেটের জয়। শ্রীলঙ্কার বিপক্ষে কিন্তু বাংলাদেশ দল হেরে গেছে, যেই শ্রীলঙ্কা ফাইনালের দৌড় থেকে কিন্তু পিছনে পড়ে গেছে, ছিটকে গেছে। ভারত দল সুপার ওভারে ভারতের সাথে জয়ী হয়েছে, এবং সুপার ওভারের কথাটা যখন আসলো সেটা দিয়েই আসলে শুরু করতে চাই। এই যে শেষ বলে যেই নাটকীয়তা, আকবর আলীর সেই মানে একেবারেই সেটাকে মনে হয় না কোনোভাবেই সংজ্ঞায়িত করা যাবে। তিনি যে ভুলটা করেছেন, তিনি প্রেস বক্সে এসে ক্ষমাও চেয়েছেন। পরবর্তীতে সুপার ওভারে যেই ঘটনাটা ঘটলো, যে রিপন মন্ডল দারুণ বোলিং করলেন, 2 বলে 2টা উইকেট নিয়ে মাত্র 1 রানের টার্গেট, সেই টার্গেটে খেলতে নেবে ইয়াসির আলী, যিনি জাতীয় দলে খেলেছেন, তিনি যেই ব্লান্ডারটা করলেন, যেই মিস্টেকটা আমরা মুশফিক, মাহমুদুল্লাহদেরকে এর আগে করতে দেখেছি, এই তার মতো একজন অভিজ্ঞ প্লেয়ারের কাছ থেকে এরকম কিছু আশা করা যায় কিনা, এবং এই পুরো ঘটনাটার ব্যাখ্যাটা আপনি কিভাবে দেখছেন জানতে চাই। দেখুন, আমার কাছে মনে হয়েছে প্রথমেই সিলেকশন ভুল করেছে টিম ম্যানেজমেন্ট। আপনার যদি আকবর আলীকে ওখানে প্রথমেই পাঠানো উচিত ছিল, যদিও আকবর আলী ব্রেন ফেট ছিল কিনা তখন, কারণ তিনি যখন আপনার ওই 1 রান গ্লাভসে মানে থ্রো করলেন, ওই থ্রোটা না করে তিনি ব্রেন ফেড না হলে কিন্তু ওই থ্রোটা করতেন না, কিংবা অথবা ভেতরের যে তারা মানে একটা ভীতি বা জড়তা কাজ করে, সেই জড়তা থেকে তিনি ওটা করে থাকতে পারেন। কিন্তু ওই সময় তারপরে আমি মনে করি যে আকবর আলীকে জিজ্ঞেস করা উচিত ছিল ফার্স্টে, তুমি ফার্স্ট কলে যাবে কিনা। যদি ফার্স্ট কলে যে মানে ওখানে গিয়ে খেলতেন, তাহলে আমার মনে হয় আকবর আলী আবার ওই 6 মারতে যেতেন না। তো সেক্ষেত্রে আরেকটা যদি ইয়াসির আলী, যেটা হচ্ছে ইয়াসির আলী আপনার 1 রান লাগবে আপনার, কেন ভাই আপনার 6 মারতে হবে? কি বীরত্ব আছে 6 মারার মধ্যে? আপনি সিঙ্গেলস নেন না কেন? সিঙ্গেলস না নেওয়া তার মানে হচ্ছে আপনি ম্যাচিউরিটি দেখিয়েছেন। সবচেয়ে খারাপ দিকটা হলো আমরা সবসময় হিরোইজম দেখানোর পছন্দ করি, যেটা হলো মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ 2016 সালের টি-20 বিশ্বকাপে করেছিলেন ভারতের বিপক্ষে, জেতা ম্যাচটা আপনারা হারিয়েছিলেন। সেই হিরোইজম এটা মনে হয় সবার ডিএনএর ভিতর ঢুকে গিয়েছে। আমরা সেম থিংস দেখেছি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, আমরা যে ম্যাচটা টাই করেছিল এবং সেই টাই হওয়ার পরে সুপার ওভারে ওইরকম করতে গিয়ে, আপনার মারতে গিয়ে আপনার
ক্যাচ হয়ে গেলেন। তো এই যে সৌম্য সরকার ওইটা করেছিল, ওইটা কিন্তু আমাদের জন্য ফ্রুটফুল না। আপনাকে শিখতে হবে যে যে কোনো মোমেন্টে সুপার ওভার কখনো খেলেননি বিধায় যে আপনাকে ওইটা প্র্যাকটিস করতে হবে তা না। তাহলে আপনাকে কি করতে হবে, আপনি বেসিকটা খেলবেন। আপনি যে 8 রান দরকার হলে 8 রান আপনি কীভাবে নিয়ে যায় সেটা চিন্তা করবেন। 1 রান দরকার, সেই জন্য আপনাকে ওই 6 মেরে 1 রান তো করার দরকার নেই। আপনি জাস্ট পুশ করেন, গ্যাপে ফেলেন বল, আপনি 1 রান নেন, বাস শেষ খেলা। ইয়াসির আলী রাব্বি তাকে এই সুপার ওভারে প্রথমেই ব্যাটিংয়ে পাঠানো, এইটাকে আসলে আপনি কিভাবে দেখেন, যেখানে আমাদের ওপেনার দুজন প্লেয়ার ছিলেন, জিসান আলম রয়েছেন, মেহরাব ভালো খেলেছেন, শেষের দিকে সে 18 বলে হাফ সেঞ্চুরি করেছেন, এই তাদের রেখে পারফরমারদেরকে রেখে রাব্বিও খেলেছেন 17 বলে 22 বা 25 রানের ইনিংস, কিন্তু স্ট্রাইক রেটের হিসাবটা যদি আমরা দেখি সেই জায়গাটাই কিন্তু তাদের আসার কথা। আপনি বলছিলেন আকবর আলীর কথা, যে যেহেতু 1 রান দরকার, সেই জায়গায় সেন্সিবল কেউ আসলেই ভালো হতো। ইয়াসির আলী রাব্বিকে হয়তো বা তারা মানে এইভাবে চিন্তা করেছে যে তিনি অনেক অভিজ্ঞ, জাতীয় দলে খেলেছেন, কিন্তু আমরা আসলে কি মানে শুধু শিখে যাওয়ার প্রসেসেই আছি, কিন্তু ভুল থেকে শিক্ষা নিচ্ছি না, ব্যাপারটা কি এরকম? অনেকটাই তাই। আপনি ধরেন ওনারা যখন সিলেকশন করেছেন, আমি জানি না তারা জিজ্ঞেস করেছিল কিনা কে যাবে ওপেন করতে, কে যাবে। যদি ওইরকম জিজ্ঞেস করার পরে তারা যদি কেউ হাত না তুলে থাকেন, তাহলে আমার মনে হয় যে তারা হয়তো নিজেরা সিদ্ধান্ত নিয়েছে, টিম ম্যানেজমেন্ট। কিন্তু আমার কথা হলো যে এখানে মেহরাব যে কথাটা বললেন, আপনার মেহরাব যেহেতু পুরনো বলে খেলে গিয়েছেন, ওখানে তিনি বেশ কয়েকটা 5টা 6ও মেরেছেন, তার মানে হচ্ছে হি ইজ ইন টাচ। আমার 5টা 6ও মারার দরকার নেই, আমার তো লাগবে 1 রান। তো যখন ইয়াসির রাব্বিরে এক্সপেরিয়েন্স কন্টেন্ডারকে পাঠিয়েছেন, তো ক্যান্ডিডেট তার উচিত ছিল যে জাস্ট আমি 1টা রান নেব, আমি আর কিচ্ছু করব না। তো এই জায়গা থেকে একটা সিলেকশনের ব্যাপারে যদি বলেন, আপনার এই 1 রানের জন্য সিলেকশন ভুল বললেও দোষ হবে। আর ধরেন ওরকম 6 মারা বা 4 মারা, এটা আমার দরকার নাই। আমার যেটা প্রয়োজন নেই সেটা করতে যাওয়া অর্থ হলো আপনি যে কোনো একটা মোমেন্টামকে নষ্ট করে দিতে যাচ্ছেন। আপনি নষ্ট করে দিচ্ছেন। বিশ্বকাপের পরে আবারও বিশ্ব চ্যাম্পিয়ন করেছেন আকবর আলী, আবারও একটা শিরোপার দ্বার প্রান্তে তিনি। ক্যাপ্টেন আকবর আলীকে বলা হয় লাকি চার্ম, মানে আপনার কাছেও কি সেটাই মনে হয় যে তার হাত ধরেই হয়তো আরও একটা শিরোপা আসতে যাচ্ছে? হতে পারে, এটা হতে পারে। তবে আমি মনে করি এইসব টুর্নামেন্টে মানে চ্যাম্পিয়ন হওয়ার চেয়েও এখানে কতটা ভালো ক্রিকেট খেলতে পেরেছেন, আপনার কয়টা প্লেয়ারকে ফোকাসে আনতে পারলেন, সেটা ইম্পর্টেন্ট। চ্যাম্পিয়ন হোক আকবর আলীরা, সেই জন্য আমি অপেক্ষায় থাকবো। আকবর আলী আসলে কিছুটা লাকি, আবার ধরেন এখনও তার জাতীয় দল কেন্দ্রিক কোনো পারফরমেন্স বা ওইরকম দেখতে পাইনি যে জাতীয় দলে তিনি এসে পুশ করে খেলবেন, সেটা দেখিনি। আকবর আলীরা চ্যাম্পিয়ন হবেন বা শিরোপা জিতবেন, ঘরে আনবেন, এটাই প্রত্যাশিত। তবে সেই চ্যাম্পিয়ন হওয়ার পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে পাকিস্তান শাহিনস, এবং এখন পর্যন্ত এই টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল, এবং প্রত্যেকটা ম্যাচ তারা জিতে জিতে কিন্তু এখন পর্যন্ত এসেছে। ফাইনালের আগে বাংলাদেশের সাথে দেখাও হয়নি, যেহেতু যে মানে ভিন্ন গ্রুপে ছিল। সেই জায়গা থেকে যদি তাদের পরিসংখ্যানটা আমরা দেখি, তাহলে আমরা দেখব যে ওমানের বিপক্ষে তারা 40 রানে জিতেছে। ভারত এই দলের বিপক্ষে সবচেয়ে আপনি মানে রিমার্কেবল যদি একটা বিষয় বলা হয় যে 8 উইকেটের বড় ব্যবধানে তারা জিতেছে, মানে আউটপ্লেট করে দিয়েছে। ইউএই বিপক্ষে 9 উইকেটে জিতেছে এবং শ্রীলঙ্কার বিপক্ষে 5 রানে জয়ী হয়েছে। পাকিস্তানকে কি মানে ডেফিনেটলি অন্যতম বড় বাধা, যেহেতু তারা ফাইনালে এসেছে, তাদের বাধাটা অতিক্রম করতে পারবে কিনা, কি মনে হয়? অবভিয়াসলি যদি আপনি ভালো ক্রিকেট খেলেন নির্দিষ্ট দিনে, ক্রিকেটটা বা যে কোনো গেম হলো নির্দিষ্ট দিনের খেলা, আপনি যদি পার্টিকুলার ডেতে আপনার প্যানিক না হন, আপনার যদি মেন্টাল স্ট্রেংথটা শো করতে পারেন, তাহলে আপনি জিততে পারবেন। কারণ হচ্ছে অল থিংস ডিপেন্ডস অন দ্য পার্টিকুলার সিচুয়েশন। ওই সময়ের মধ্যে আপনি কতটা ভালো খেলতে পারছেন, কতটা ভালো বল ফেস করতে পারলেন, কিংবা আপনার ভেতরে কতটা চাঞ্চল্যতা রয়েছে, মানে সেই চনমনে ভাবটা যদি থাকে, আপনি যদি জেতার জন্য খুব মরিয়া হয়ে থাকেন, তাহলে আমি বিশ্বাস করি পাকিস্তানকে হারানো সম্ভব। এবং আপনার ভেতরে সেই জেদটাই রাখতে হবে যে পাকিস্তানকে আমি ভারতকে হারাতে পেরেছি, পাকিস্তানকে হারাবো এবং হারিয়ে আমি চ্যাম্পিয়ন হব। এই যে যদি এই মনোবলটা থাকে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যারা রয়েছেন, এই হাবিবুর রহমান সোহান থেকে শুরু করে যারা খেলছেন, অভিজ্ঞ কন্টেন্ডারদের চেয়ে কিন্তু দেখবেন যে তরুণ যারা রয়েছেন তারা কিন্তু ভালো করছেন এই টুর্নামেন্টে। আমরা হাবিবুর রহমানকে দেখেছি, আমরা দেখেছি মেহরাবকে, বা অন্য যারা রয়েছেন তারা ভালো খেলছেন। 2012 এশিয়া কাপ নিয়ে এক মিনিট একটু আপনার সাথে কথা বলতে চাই। সেটা হচ্ছে 2012 এশিয়া কাপেও ভারতকে হারিয়ে বাংলাদেশ ফাইনালে গিয়েছিল এবং সেখানে পাকিস্তানের বিপক্ষে 2 রানের হার। সেরকম কোনো কিছু পুনরাবৃত্তি আমি চাই না সেই ফাড়া আবার সামনে এসে দাঁড়াক। আপনি সেই ফাড়া কাটাতে হবে। এটা তো যেহেতু এই টিমের খেলা, এই খেলাটা কিন্তু এখন রাইজিং স্টার্স টুর্নামেন্টের নাম, বাট এই টিমের খেলা, এই টিমের খেলা মানে নেক্সট টু ন্যাশনাল টিম। সো এখানেও আপনার প্র্যাকটিস করতে হবে এবং
এই বাধাগুলোকে ওভারকাম করতে হবে। এই জন্য বাংলাদেশ দল আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তারা প্রস্তুত, আকবর আলীরা জিতবেন এবং চ্যাম্পিয়ন হয়ে আসবেন। যদিও পাকিস্তানের দুজন বোলার খুব ভালো, কিভাবে তাদেরকে ডিফেন্ড করা যায়, কিভাবে আটকানো যায় এবং অকার্যকর করা যায় সেটা তাদের দায়িত্ব। 2012 এশিয়া কাপে সিনিয়র দলের মতো পুনরাবৃত্তি না ঘটাক আমাদের জুনিয়ররা, সেটাই প্রত্যাশিত থাকবে। এই মুহূর্তে আরও একটা বিরতির সময় হয়ে গেছে, এখন মাঠে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর ফিরে এলাম আবারও, দেখছেন এখন মাঠে। আজকে আলোচনার বিষয়বস্তু এখন ক্রিকেট। আমাদের সঙ্গে রয়েছেন আলোচনার জন্য সেকান্দার আলী, সিনিয়র ক্রীড়া সাংবাদিক। আবারও আসতে চাই ক্রিকেটের প্রসঙ্গেই। আলোচনা হচ্ছিল দেশের ক্রিকেট নিয়ে, অগ্রজ এবং অনুজরা কী করছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। মিরপুর টেস্ট চলছে, আগামীকাল রাইজিং স্টার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান এবং বাংলাদেশ। সেই বিষয়গুলো নিয়ে তো কথা হলোই, তবে ক্রিকেটের কথা যখন আসে তখন ঘুরে ফিরে সবচেয়ে ঐতিহাসিক সিরিজগুলোর মধ্যে অ্যাশেজের কথা নিশ্চয়ই আসবে। এবং এই মুহূর্তে পার্থে অ্যাশেজের খেলা চলছে এবং সেখানে আপনি যদি বেন স্টোকসের কথা বলেন, আপনি যদি মিচেল স্টার্কের কথা বলেন, যার যার ব্যক্তিগত নৈপুণ্যে উজ্জ্বল, তবে দলীয় পারফরমেন্সে কিন্তু বেশ দিশেহারা দুদলই। এবং বিশেষ করে যদি ব্যাটিংয়ের কথা বলেন, তবে বোলারদের এই দাপুটে পারফরমেন্সে নেতৃত্ব দিচ্ছেন মিচেল স্টার্ক এবং বেন স্টোকস। প্রথমেই মিচেল স্টার্কের যেই বোলিং নৈপুণ্য পার্থ টেস্টের প্রথম ইনিংসে, এবং সেটা আমরা একটু দেখে নেব। এবং একই সঙ্গে ঘরের মাঠে টেস্টে পেসারদের মধ্যে সবচেয়ে বেশি ফাইভার, প্রথম ইনিংসে তিনি 5 উইকেট পেয়েছিলেন। এবং ঘরের মাঠে যদি পেসারদের মধ্যে আমরা সবচেয়ে বেশি 5 উইকেট নিয়েছেন যারা, তাদের তালিকাটা দেখি, সেখানে অস্ট্রেলিয়ানদের আসলে ডমিনেশন আমরা দেখতে পাবো। মিচেল স্টার্ক 9 বার তিনি ঘরের মাঠে 5 উইকেট শিকার করেছেন, এবং অ্যালান ডেভিডসন তিনি 8 বার পেয়েছেন, ওয়াসিম আকরাম 8 বার পাকিস্তানের, এবং মিচেল জনসন 7 বার পেয়েছেন। তো এর পরবর্তীতে আমরা যদি বেন স্টোকসের বিষয়টা একটু দেখতে যাই, তাহলে ইংল্যান্ডের অধিনায়ক হওয়ার পর তার পারফরমেন্সটা অনেক আসলে কি বলবো ফ্লারিশ করেছে, এবং ব্যাট হাতে বল হাতে তিনি দারুণ পারফরমেন্স করে চলেছেন। এবং অস্ট্রেলিয়ার টেস্টে ইংলিশ অধিনায়কদের মধ্যে সেরা বোলিং ফিগার যদি বলা হয়, সেখানে বেন স্টোকস সবার উপরেই চলে এসেছেন। 23 রানে 5 উইকেট নিয়েছেন। এর আগে গ্যাবি অ্যালান 36 রানে 5 উইকেট নিয়েছিলেন, জনি ডগলাস নিয়েছিলেন 46 রানে 5 উইকেট, এবং ফ্রেডি ব্রাউন 1952 সালে, অর্থাৎ নিকট সময়ের মধ্যে কিন্তু এই ধরনের পারফরমেন্স কেউ দেখাতে পারেনি। বেন স্টোকস খেলার বাইরে তাকে নিয়ে অনেক ধরনের সমালোচনা আছে, খেলার বাইরে হয়তো খুব বেশি শৃঙ্খল না তিনি, এবং সাকিবের সাথে অনেক সময় তিনি আলোচনায় চলে আসতেন। তবে মাঠের পারফরমেন্সে বেন স্টোকস ওয়ান অফ দ্য বেস্ট ইংলিশদের মধ্যে। এবং অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে যেভাবে তিনি পরের ইনিংসে কামব্যাক করিয়েছেন তার দলকে, এখন পর্যন্ত দলকে জয় পরাজয়ের যে হিসাব বা পরিসংখ্যানটা থাকে ক্রিকেটে সেখানে রেখেছেন। সেই জায়গা থেকে প্রথমে একটু মিচেল স্টার্কের কাছে যেতে চাই, তারপরে বেন স্টোকসের সঙ্গে আসবো। মিচেল স্টার্ককে এখন পর্যন্ত কেমন লাগছে? এটা তো দুর্দান্ত একটা পাওয়ার হাউস যাকে বলে। এখন এই ক্রিকেটের পাওয়ার হাউস হলো পেস বোলারদের যখন এরকম করে, এরকম ডেলিভারি দেয় এবং খুব সুন্দর করে আপনার খেলাটাকে উপভোগ্য করে তুলবে, তখন কিন্তু তার ফ্যান কিন্তু অনেক বেড়ে যাবে। আজকে আমরা যেটা দেখেছি, গত ফার্স্ট ইনিংসে যেটা দেখেছি, তিনি দুর্দান্ত সব ডেলিভারি দিয়েছেন এবং প্রতিটা ডেলিভারি মনে হচ্ছিল যে চিন মিউজিক শুনে শুনে বেরিয়ে যাচ্ছিল। আবার কিছু যেগুলি আপনার কন্ট্রোলে ছিল সেগুলি কিন্তু আপনার উইকেট টেকিং ডেলিভারি ছিল। এই যে উইকেট টেকিং ডেলিভারিগুলো, 7টা উইকেট তিনি নিয়ে নিলেন, তিনি ইংল্যান্ডকে 172 রানে অল আউট করে দিলেন। দ্যাট ওয়াজ অসম। এক কথায় হলো মিচেল স্টার্ক ওখানে বারুদের উপরে আগুন ছড়িয়ে দিলে যেমন হয়, স্পার্কিং হয়ে যায়, তেমনি তিনি টেস্টের এই যে পার্থের যে টেস্টটা হচ্ছে এখানে বারুদ জ্বালিয়ে দিয়েছিলেন পেস বোলিং দিয়ে। সেই জায়গা থেকে আবার সেকেন্ড ইনিংসেও আমরা দেখলাম তিনি অসম বোলিং করেছেন, 3 উইকেট পেয়েছেন, যদিও তার সঙ্গে বোল্ড পেয়েছেন। তো এই যে জিনিসগুলো চলে আসলো, সেই জায়গা থেকে বলা যায় যে স্টার্ক লিডিং পজিশনে ছিলেন এবং তার সহকর্মী যারা রয়েছেন, সতীর্থ যারা রয়েছেন, তারা আবার ওটাকে পেছন থেকে পুশ করে এই পুরো বান্ডেল আউট করতে সহযোগিতা করেছেন। তবে ইংল্যান্ড কিন্তু এই পেস ডিপার্টমেন্টের বিপক্ষেও খুব ভালো ক্রিকেট খেলছে। কেন? 172 করার পরে তারা কিন্তু অস্ট্রেলিয়াকে ছেড়ে দেয়নি, তারা অস্ট্রেলিয়াকে 132 রানে অল আউট করেছে। আবার দেখেন তারা যখন সেকেন্ড ইনিংস খেলতে আসলো তখন একেবারে মাজুল অবস্থায় ছিল না, তারা কিন্তু আবার 164 রান করেছে। তার মানে হচ্ছে যে ইংল্যান্ড ব্যাটিং ওয়াইজ বেটার অস্ট্রেলিয়ার চেয়ে এই মুহূর্তে, মানে এই টেস্টে এখন বলবো। তো সেই জায়গা থেকে যদি বলি যে বোলিংয়ের একটা লড়াই হচ্ছে পেস বোলিংয়ের, সেই পেস বোলারদের দাপটে
অস্ট্রেলিয়া এখন কি করে সেটা দেখার বিষয়। লিডিং আপনার টোটাল টার্গেট হচ্ছে 205 রানের, এই 205 রানের মধ্যে বেন স্টোকস যদি আপনার ফায়ার করে, তার সঙ্গে যদি আর 2-1 জন পেস বলার ফায়ার করে, তাহলে দেখা গেল আজকেই টেস্ট শেষ। তো এরকম টেস্ট আজকে শেষ না হয়ে আগামীকাল পর্যন্ত গড়ালে আরও বেটার হবে। সকালে অনেকে অফিসে যাওয়ার আগে টেস্টটা একটু উপভোগ করে যেতে পারবেন, কিন্তু আজকে শেষ হয়ে গেলে সেটাও একটা রোমাঞ্চ, সবাই অফিস থেকে ফেরার পথে একটু টেস্টটা দেখে গেলেন। তবে 2-3 টেস্ট শেষ হলে একটু বেশি খারাপই লাগবে, আর একটু বেশি হওয়া উত্তম। বাংলাদেশ যখন এর আগে টেস্ট খেলতো সেই সময় দেখতাম আমরা অনেক সময় 2.5 দিনে 3 দিনে টেস্ট শেষ হয়ে যাচ্ছে, এবং এগুলো নিয়ে বৈশ্বিক মিডিয়া অনেক ধরনের কিন্তু মানে হাস্যরস করেছে, বিভিন্ন ধরনের হেডলাইন কিন্তু আমরা দেখেছি। তবে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো দেশও তারা যখন পরস্পরের মতো সাথে সিরিজ খেলে, এবং সেটা মানে যদি অ্যাশেজও হয়, সেখানে ওই ধরনের চিত্র দেখা যায়, এবং এই টেস্টের রেজাল্ট হয়তো বা আমরা আজকেও পেয়ে যেতে পারি, কিংবা বড় জোর কালকে সকালের একটা সেশন লাগতে পারে। যেই প্রসঙ্গে আসতে চাই সেটা হচ্ছে যে, বলছিলাম অস্ট্রেলিয়া ইংল্যান্ড হচ্ছে পেসারদের জন্য স্বর্গরাজ্য। সেই জায়গায় অস্ট্রেলিয়ার ঘরের মাটিতে অ্যাশেজের মতো এত মানে ঐতিহ্যবাহী একটা সিরিজ, যেটা মর্যাদার লড়াই বলা হয় তাদেরকে, এবং টেস্ট ক্রিকেটেরই সবচেয়ে মর্যাদাপূর্ণ সিরিজ এটা, সেখানে প্যাট কামিন্সের মতো একজন পারফর্মার কিংবা জশ হেজেলউডের মতো একজন পারফর্মার অস্ট্রেলিয়ান দলে নেই। এইটা কি তাদেরকে একটু হলেও ভোগাচ্ছে কিনা? কিছুটা তো হয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে বর্তমান যে অ্যাভেলেবেল সিচুয়েশন ছিল এবং আপনার প্লেয়ার ছিল, তাদেরকেই কিন্তু দলে নিয়ে আপনার খেলতে হচ্ছে। সিচুয়েশনটা ডিমান্ড, এখন সিচুয়েশনের বাইরে গিয়ে তো আপনার কাউকে নিতে পারবেন না যে এরকে থাকলে ভালো হতো, এরকম সাকিব আল হাসান থাকলে ভালো হতো, তামিম ইকবাল থাকলে ভালো হতো, এরকম আমরা বলবো। তবে বর্তমান বাস্তবতায় যেসব ক্রিকেটার অ্যাভেলেবেল ছিল এবং তাদেরকে রাখলে টিম কম্বিনেশনের প্রয়োজনে তাদেরকে নেওয়া হয়েছে, তো তারা খেলছেন। এই সময় সবসময় আপনি ডমিনেট করবেন, আপনি জিতে যাবেন তা কিন্তু নয়, কোনো সময় অপোনেন্টও জিতবে, এটাও একটা ব্যাপার। অস্ট্রেলিয়া কন্ডিশনে গিয়ে ইংল্যান্ড ভালো খেলেনি, এরকম সময় যেমন ছিল তেমনি আবার ভালো খেলার রেকর্ডও তাদের রয়েছে। তো আমরা আশা করছি এই যে আজকে পারফরমেন্সটা দেখছি, এটা ক্যারি করবে। বেন স্টোকস এবং মিচেল স্টার্কদের সৌজন্যে অ্যাশেজ আরও বেশি উপভোগ্য হয়ে উঠুক, এখান থেকেও পারফর্মার বের হয়ে আসুক, সেটাই আমরা প্রত্যাশা করব। এই মুহূর্তে এখন মাঠে আরও একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে নিশ্চয়ই আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। বিরতির পর ফিরে এলাম আরও একবার, এবং দেখছেন এখন মাঠে। আলোচনা করছিলাম এখন ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে, তবে এবার বিপিএল এ ফিরতে চাই, কারণ বিপিএল সন্নিকটে, অন্তত বিসিবি তো সেটাই বলছে। কি বলেন সেকান্দার আলী ভাই? ডিসিপ্লিন আমরা যা দেখছি এখন, বা প্রেস রিলিজ যা দেখছি, তাতে মনে হচ্ছে বিপিএল খুব সন্নিকটে, কিন্তু আদৌ বিপিএল এর কোন দিকে যাচ্ছে এটা বোঝা মুশকিল, কারণ এখনও তারা কিন্তু ড্রাফটের একটা ডেট দিয়েছে 30, 3বার, এটা কিন্তু 3rd টাইম আপনার পেছানো হলো। যখন 3টা ডেট হয়, একবার 18, তারপরে আপনার আবার 25 দেখলাম, আবার 30, অর্থাৎ এই যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলো থেকেই বোঝা যায় তারা অগোছালো, এবং ওনারা কিন্তু এখনও প্রপার ডিসিশন কিংবা প্রপার যে এক গুছিয়ে করা, সেটা করার মতো অবস্থায় নেই। তাহলে এই বিপিএলে কি হবে আপনি আমাকে বলেন। সেটা তো আমাদেরও প্রশ্ন, এবং প্রশ্নগুলো বিসিবির কাছে রাখা হচ্ছে, সদুত্তরও পাওয়া যাচ্ছে না। আমরা ব্যাংক গ্যারান্টি যেই সেটা নিয়ে বিভিন্ন ধরনের সংকট আমরা শুনছিলাম, যে 2-1টি ফ্র্যাঞ্চাইজি দিতে পারলেও অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি দেয়নি। সেখান থেকে আবার শোনা যাচ্ছে যে ষষ্ঠ দলও আসতে পারে, মানে বিষয়টা আসলে কারেক্ট। আপনি যেটা বলছেন ব্যাংক গ্যারান্টির বিষয়টা হচ্ছে কি, ব্যাংক গ্যারান্টি আসলে কেউ দিতে চায় কিনা সেটা হলো একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে এখন দেখবেন যে সব কিছু বলবে, না দিয়ে দিয়েছে, চেক নিয়েছি, এই 5 কোটি টাকা দিয়েছে। ভাই প্রুফ করেন না, প্রুফ করে দেখান যে আপনারা এটা করেছেন। কিন্তু আলটিমেটলি হচ্ছে কি, এটার আপনি একটা বাংলাদেশ ক্রিকেটকে আবার কলঙ্কিত করতে যাচ্ছেন। আপনার যখন গতবার বিপিএল এর ফিক্সিং নিয়ে অনেক বেশি প্রশ্ন হলো, যখন আপনি একটা তদন্ত কমিটি গঠন করলেন বা ফ্যাক্ট ফাইন্ডিং বের করলেন, যখন অনেকগুলো নাম আসলো, 18 জনের নাম আসলো, তারপর আপনার কোনোভাবেই এবার বিপিএল করা উচিত হয়, মানে হচ্ছে না। আপনার উচিত ছিল এই বিচার প্রক্রিয়াকে, মানে এই ছেলেগুলোকে বা যারাই জড়িত তাদেরকে প্রপার ইনভেস্টিগেশন করে জাজদের মাধ্যমে, একটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে পানিশমেন্ট বা না হলে আপনি ক্লিন করে তারপর আপনার বিপিএল শুরু করা। 2013 সালে যখন আশরাফুল এবং অন্য যারা অভিযুক্ত হলেন, তখন তার পরবর্তীতে যেটা করা হয়েছিল, ওই বছর বিপিএল কিন্তু স্থগিত করা হয়েছিল, এবং পরের বছর গিয়ে 14 সালে বিপিএল অনুষ্ঠিত হয়েছিল। সেই ক্ষেত্রে কেন করেছিল? কারণ হচ্ছে ক্লিন করা দরকার। এখন ক্লিন না করে আপনি যারা এই অভিযুক্ত, যাদের বিরুদ্ধে অনেক রেকর্ড রয়েছে, ফোনও রেকর্ড রয়েছে, সব কিছু আপনাদের হাতে আছে, তারপরেও আপনারা তাদেরকে দিয়েই বিপিএল খেলাবেন। বিসিবি তাহলে বিপিএল নিয়ে উদ্দেশ্যটা আসলে কি, মানে কি আবার সেই লেজে গোবরে এবং সেই রাজশাহীকে নিয়ে যেরকম
কলঙ্ক অনেক ছড়িয়েছিল এবং যত প্রতিগন্ধ আমরা পেয়েছিলাম সেটা কিন্তু আবার দেখতে পাবো, আবারও দেখতে পাবো ফিক্সিংয়ের ঝনঝনানি। এরকমটা গুঞ্জন শোনা যাচ্ছে যে চট্টগ্রাম কিংসের হয়ে তারাই আবার ফেরত আসতে পারেন ফ্র্যাঞ্চাইজি মালিকানা, অথবা তারা শেয়ার হোল্ডার আছেন, এরকম মানে মনে হয় না। সামির কাদের চৌধুরীর কথা আপনি হয়তো বলছেন, তিনি হয়তো ও রাজশাহীর কথা বলছেন, রাজশাহী থেকে যারা আসবে এখন দেশ ট্রাভেলের কথা শুনছি আমরা, তারা নতুন একটা ফ্র্যাঞ্চাইজি নেবে। তো সেটা কোনটা জিজ্ঞেস করা হয়েছিল, তো এখন পর্যন্ত উত্তর দিতে পারেননি। তো ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজি আপনার 5টা ঘোষণা করে দিয়ে আবার এখন কেন ষষ্ঠটা নিতে হচ্ছে, কি কারণ? আপনার কি কোনো চাপে রয়েছেন, রাজনৈতিক চাপ না অন্য কিছু? আপনারা প্রকাশ করেন। আইসিসির যে অ্যান্টি করাপশন ইউনিটটা রয়েছে, তারা যেই মানে সুপারিশটা দিয়েছিল যে এই ফ্র্যাঞ্চাইজিদের সাথে অমুক অমুকে যারা এর আগে আসলে অভিযুক্ত বা যাদের বিরুদ্ধে সন্দেহ রয়েছে তাদেরকেও ইনক্লুড করার মানে দাবি তারা তুলেছেন, বিসিবি সেটা এখন পর্যন্ত অস্বীকার করছে কেন? বিসিবি আসলে কেন অস্বীকার করছে আমি জানি না। হাইড অ্যান্ড সিক একটা গেম চলছে ভিতরে, নিজেরা হারিয়ে গেলেন কি না এরকম ভয়ে থেকে, যে ওনারা এসে কোনো কাজ দেখাতে পারলেন না, একটা বিপিএলও করতে পারলেন না, এরকম একটা অভিযোগ আসতে পারে, বা এরকম একটা ভাইব উঠতে পারে, বা প্রতিপক্ষ যারা ছিল তারা এরকম আলোচনা আনতে পারে। সেই কারণে হয়তো তারা মরিয়া হয়ে বিপিএল করার জন্য চেষ্টা করছেন। আমার ধারণা যে এতে বিপিএল যদি এইভাবে করতে যায় লাভের চেয়ে ক্ষতির পরিমাণটা বেশি হতে পারে। কারণ হচ্ছে আপনি 5 বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি দিবেন, সেই জিনিসটা আপনার মাথায় রাখা উচিত ছিল। এমন ফ্র্যাঞ্চাইজি দিবেন যে ফ্র্যাঞ্চাইজিগুলি আসলেই 5 বছর ইনভেস্ট করার মতো। 5 বছর মানে কিন্তু 5-20-এ 100 কোটি টাকা, এই টাকাগুলো তিনি খরচ করতে পারবেন কিনা, বা আপনি যাদেরকে দিচ্ছেন তারা কি আসলেই ক্লিনভাবে এই বিপিএলে তাদের নতুন ইনভেস্টমেন্ট চালু রাখতে পারবেন কিনা। আপনি শুধুমাত্র বিপিএল মানে এক গেম নয়, এই গেমের সঙ্গে আপনার বিদেশে যদি দেখি আমরা আইপিএলের কথাই যদি চিন্তা করি, তারা কিন্তু নিজস্ব মাঠ তৈরি করে, তারা একাডেমি তৈরি করে। আপনার কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে আমরা দেখেছি একাডেমি ঘুরে ফিরে সেই 3 মাঠেই খেলা, 3 মাঠে খেলা, আপনি কোনো কিছু ডেভেলপ করতে পারছেন না। তাহলে আপনি এই ফ্র্যাঞ্চাইজি নির্বাচনের ক্ষেত্রেই এই বছরটা সময় নিতেন, অথবা ফারুক সাহেব যখন আপনার এইগুলিকে প্রক্রিয়াধীন রেখে গেছিলেন তখনই আপনাকে উচিত ছিল যে ফ্র্যাঞ্চাইজিগুলিকে অন্তত আমি কনফার্ম করে ফেলি। পরবর্তীতে যেটা হতো, যে বোর্ডই নির্বাচিত হয়ে আসতেন তারা ফ্র্যাঞ্চাইজিগুলিকে নিয়ে এই টুর্নামেন্টটা খুব ভালোভাবে রান করতে পারতেন। 17, 23, 30 এরপরে কি নতুন কোনো ডেট আসবে বিপিএল এ নিলাম নিয়ে? আই ক্যান গেজ ইট বিকজ অফ ওনারা যে কোনো কিছুই বলতে পারেন, শেষ পর্যন্ত দেখা গেল না জোর করে যদি করেনও এই যে নিলামগুলো, কারণ বিদেশি ক্রিকেটাররা আসছেন, যে পরিমাণে টাকা আপনি এখানে প্লেয়ারদের জন্য বলছেন বরাদ্দ, $3.5 লাখ আর 4.5 কোটি টাকা, তাতে আপনার ধরেন টোটালি যদি টাকায় হিসাব করি তাহলে 9 কোটি টাকার মতো। এখন $3.5 লাখ আপনি বিদেশি কয়জন নিতে পারবেন বা কোন কোয়ালিটির নিতে পারবেন, সেটা কিন্তু একটা প্রশ্ন সাপেক্ষ। সবশেষ কোশ্চেন সেটা হচ্ছে যে এবার বিপিএল কয় দলে চান? বিসিবি তো 5টা দলের নাম বলেছে, সেখানে কি নতুন কোনো দল সংযুক্ত হওয়ার কোনো? আপনার যদি আপনার নিতে হয় প্রথমেই আপনার 6 দল নেওয়া উচিত ছিল। এই যে আপনার যেহেতু পেমেন্ট করতে পারছেন না, এক দল আপনার 1.5 কোটি টাকা দিয়েছিল, যেটা এখন আবার দল দেওয়ার জন্য তাদেরকে দেওয়ার জন্য আপনি উঠে পড়ে লেগেছেন। কেন লেগেছেন আমি জানি না। এখানে প্রশ্ন হচ্ছে যে শোনা যাচ্ছে যে অনেকেই যারা বোর্ডে রয়েছেন তারাই অনেকে এইসব ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে যুক্ত রয়েছেন পেছনে। এখন আপনারা যদি এইভাবে যুক্ত থাকেন, আপনারা কিছুদিন আগে ঘোষণা দিয়েছিলেন প্রকাশ্যে সবাই নিজেকে ডিক্লেয়ার করবে যে আমি এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আছি। দোষের তো কিছু না ভাই, আপনারা ডিক্লেয়ার করুন এবং ডিক্লেয়ার করে বলেন যে আমাদের কারণে এই ফ্র্যাঞ্চাইজিগুলি রাখতে চাই। দুর্নামের ভাগিদারও আপনি হবেন, সুনামের ভাগিদারও আপনি হবেন। যদি সুনামের ভাগ নিতে পারেন তাহলে দুর্নামের ভাগিদারও আপনাকে হতে হবে। সেক্ষেত্রে আমি মনে করি তাদের স্বচ্ছতার জায়গা যদি না থাকে তাহলে বাংলাদেশে কোনোদিনই এই বিপিএল স্টেবল অবস্থা আসবে না। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। এখন মাঠের আজকের আয়োজন এ পর্যন্তই। আর এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ডেফিনেটলি ভিজিট করবেন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করবেন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করবেন youtube.com/c/ekhon tv।